হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 7-এর হিস্ট্রি চ্যাপ্টার 9 আজকের ভারত আলোচনা করব। এই অধ্যায়টা তোমাদের থার্ড সামেটিভ এক্সামে থাকবে। আমি এই অধ্যায়টা প্রথমে ভালোভাবে লাইন ওয়াইজ বুঝিয়ে দেবো এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দেবো। আর এই অধ্যায়টা বোঝানোর পরে আমি এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো এবং আরও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেবো। এর আগের অধ্যায়টা আমি বুঝিয়ে দিয়েছি এবং প্রশ্ন উত্তরগুলো শেয়ার করে দিয়েছি, তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে ইম্পর্টেন্ট আলোচনাগুলো মিস করে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক করবে, একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক। তাহলে চ্যাপ্টার 9 হচ্ছে আজকের ভারত। আজকের ভারত, এখানে দেখো কি কি আছে। সরকার, গণতন্ত্র ও স্বায়ত্তশাসন। তাহলে এখানে প্রথমেই সরকারকে বা কিভাবে সরকার গঠিত হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। এখানে দেখো, আমরা ইংরেজিতে যেটা গভর্নমেন্ট বলি সেটাই হচ্ছে সরকার। গভর্ন মানে হচ্ছে শাসন করা, যারা দেশ শাসন করেন তাদেরকে নিয়েই কিন্তু সরকার গঠিত হয়। আর গণতন্ত্র ইংরাজি শব্দ হচ্ছে ডেমোক্রেসি, আর এই ডেমোক্রেসি শব্দটার উৎপত্তি হচ্ছে ডিমস এবং ক্রেটিয়া শব্দ, এই দুটি সমন্বয়ে কিন্তু এই ডেমোক্রেসি শব্দটা উৎপত্তি হয়েছে। আর এই ডিমস মানে হচ্ছে জনগণ আর ক্রেটস মানে হচ্ছে শাসন, আর এই দুটি শব্দের মিলিত অর্থ হচ্ছে জনগণের শাসন। তাহলে জনগণের শাসনকেই বলা হচ্ছে ডেমোক্রেসি। তাহলে জনগণের দ্বারা পরিচালিত যে শাসন সেটাকেই বলা হচ্ছে জনগণের শাসন। যা জনগণের জন্য বা জনগণের স্বার্থে যে শাসন পরিচালিত হয় সেটাই হচ্ছে জনগণের শাসন। তাহলে আমাদের দেশ ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, আর এখানে জনগণের দ্বারাই এই শাসন পরিচালিত হয়। জনগণ নিজেরাই দেশের ব্যবস্থা বা দেশের তন্ত্র ঠিক করেন, তাই জন্য এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ বা গণতান্ত্রিক রাষ্ট্র। আর জনগণ যাদেরকে দেশ চালানোর জন্য বেছে নেন তারা মিলিত হয়েই সরকার গঠিত হয়। তখন যা যা পড়া হলো এসব ছিল পুরনো দিনের কথা, সেসব ছিল পুরনো দিনের কথা, কিন্তু সেই পুরানো অনেক কিছুর ছাপ এখনো আমাদের উপর পড়ে। পুরনো দিনের অনেক শব্দ এখনো আমরা ব্যবহার করি, পুরনো দিনের অনেক ধারণা এখনো আমাদের চারপাশে রয়েছে, শুধু সময় বদলের সঙ্গে সঙ্গে ধারণাগুলি আরও বদলেছে মাত্র, তবে তার ভেতরের মূল কথাটা অনেক ক্ষেত্রে একই রয়ে গেছে। তেমনই একটা ধারণা হচ্ছে সরকার, যেটা আমি বললাম যে সরকার কিভাবে গঠিত হয়েছে। তাহলে দেখো, এই সরকার শব্দটা একটা ফার্সি শব্দ, এই ফার্সি থেকে এই শব্দটা এসছে। মধ্যযুগে ভারতে এই শব্দটার মানে হচ্ছে শাসনকর্তা বা শাসন ব্যবস্থা, এই দুই হতো। এই সরকার শব্দটা আজও আমরা ব্যবহার করি। ইংরেজিতে এর সমান শব্দ হচ্ছে গভর্নমেন্ট। তাহলে আমি যেটা বললাম, সরকার ইংরেজি শব্দ হচ্ছে গভর্নমেন্ট। গভর্ন মানে হচ্ছে শাসন করা। আমরা যে দেশে এখন বাস করি সেই ভারতেও একটা সরকার আছে, তাহলে আমরা ভারতবর্ষে বাস করি এবং এই দেশেও সরকার পরিচালিত শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে। সব স্বাধীন দেশেই সরকার থাকে। আগে ক্ষমতার জোরে যুদ্ধ জিততেন যিনি, তিনিই শাসন করতেন। এখন দেশের লোকেরা নিজেদের ঠিক করেন কে বা কারা দেশ শাসন করবে। তাহলে আগে যখন মানুষ যুদ্ধ করত, যুদ্ধে যে জিতত তিনিই হচ্ছে শাসন করতেন, কিন্তু এখন হচ্ছে যেহেতু গণতান্ত্রিক দেশ, ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, তাই জন্য এই দেশের লোকেরাই নিজেরা ঠিক করেন যে কারা দেশ শাসন করবে। নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার এই পদ্ধতি হলো গণতন্ত্র। তাহলে এই যে জনগণ নিজেরা নিজেদের মধ্যে থেকে কে শাসন করবে, কে শাসক হবে, কে দেশ পরিচালিত করবে, তাকে যে বেছে নিয়েছে, মানে এই পদ্ধতি, এই সিস্টেমটাকেই বলা হচ্ছে গণতন্ত্র। তন্ত্র মানে হচ্ছে ব্যবস্থা। লোকজন বা জনগণ নিজেরাই দেশের তন্ত্র বা ব্যবস্থা ঠিক করেন বলেই এটা হচ্ছে গণতন্ত্র। তাহলে এক কথায় হচ্ছে জনগণ পরিচালিত যে শাসন ব্যবস্থা সেটাই হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতন্ত্র। এইভাবে জনগণ যাদের বেছে নেন দেশ চালাবার জন্য তারা মিলেই সরকার হয়। তাহলে এই যে সরকার যে গঠিত হচ্ছে সেটা কিভাবে গঠিত হচ্ছে, জনগণ এই সরকারকে সৃষ্টি করছে বা গঠন করছে দেশ চালাবার জন্য। তারাই যাদেরকে শাসক হিসাবে বেছে নিচ্ছেন তারাই দেশ চালনা করছে, তাদেরকেই সরকার বলা হচ্ছে। তাদের পরিচালিত ব্যবস্থাই হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা।
এরপর দেখো এখানে এর আগের অধ্যায়গুলিতে আমরা রাজা, সুলতান, বাদশাহের কথা পড়েছি। তাদের শাসন ব্যবস্থাকে বলা হতো রাজতন্ত্র। তাহলে আগে যারা শাসন করতো, রাজারা শাসন করতো এবং রাজাদের বা সুলতান বা বাদশাহদের পরিচালিত যে শাসন ব্যবস্থা ছিল তাকে রাজতন্ত্র বলা হতো। এখনও কোনো কোনো দেশে রাজা রানী আছেন, যেমন ইংল্যান্ড, জাপান। তাহলে ইংল্যান্ড, জাপান এইসব দেশে কিন্তু এখনও রাজা বা রানী আছেন। তবে সেসব দেশে গণতান্ত্রিক সরকার আছে, জনগণ সেখানে নিজেরাই সরকার বেছে নেন। ভারতে রাজা রানী নেই, এখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আছেন। তাহলে অন্যান্য জায়গায় যেমন ইংল্যান্ডে, জাপানে কিন্তু এখনও রাজা বা রানী আছে, কিন্তু আমাদের দেশে কিন্তু কোনো রাজা রানী নেই। এখানে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী আছে। প্রধানমন্ত্রী হচ্ছে পুরো দেশকে পরিচালনা করে। এই যে শাসন কার্য পরিচালিত হবে তার জন্য তো একটা নিয়মকানুন প্রয়োজন হয় বা একটা বিধানের প্রয়োজন হয়। তাই জন্য এই যে দেশ চালানোর জন্য নিয়মকানুন একটা চালু হয়েছে বা সৃষ্টি হয়েছে, সেটাকেই বলা হচ্ছে সংবিধান। বিধান কথাটার অর্থ হচ্ছে নিয়ম। বেশিরভাগ দেশেরই সংবিধান আছে লিখিত আকারে, আবার কোনো কোনো দেশে তা লেখা নেই। সেখানে বহু বছর ধরে চলে আসা নিয়মগুলি মেনে নেওয়া হচ্ছে। তাহলে কোনো কোনো দেশে সংবিধান লিখিত আকারে আছে, আবার কোনো কোনো দেশে মৌখিকভাবে এই সংবিধানগুলো চলে আসছে। এর পরের পেজে চলে আসো। তাহলে আমাদের দেশে ভারতের একটা সংবিধান আছে এবং সেই সংবিধান কিন্তু লিখিত সংবিধান। এটা তোমরা কিন্তু মনে রাখবে, আমাদের দেশে সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। ভারতীয় সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান, আর আমাদের এই সংবিধান কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান। এত ধারা উপধারা আর কোনো দেশের সংবিধানে কিন্তু নেই। এই সংবিধানের প্রধান রূপকার হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানে দেশের সরকার বেছে নেওয়ার ক্ষেত্রে দেশের জনগণের অধিকারকেই স্বীকার করা আছে। সেই অধিকার মেনেই প্রতি 5 বছর পরে পরে দেশে একবার নির্বাচন হয়, যাকে চলতি কথায় ভোট দেওয়া হয়। তাহলে আমাদের এখানে যে ভোট গণনা হয়, এই ভোট গণনার মাধ্যমে কিন্তু সরকার নির্বাচিত হয়। আর এই যে জনগণের দ্বারাই এই সরকার নির্বাচন করা হবে, সেটা কিন্তু ভারতের সংবিধানে লেখা আছে। সেই সংবিধানের অধিকার মেনেই কিন্তু প্রতি 5 বছর অন্তর অন্তর আমরা যে ভোট দিই, ভোট দিয়ে সরকার গঠন করি, তার মাধ্যমেই কিন্তু সরকার নির্বাচন হয়। সেই নির্বাচনে ভোট দিয়ে দেশের মানুষ আগামী 5 বছরের জন্য সরকারকে বেছে নেন। তাহলে এই যে সরকার নির্বাচন করা হয়, এই সরকার কিন্তু 5 বছরের জন্য স্থায়ী হয়। প্রতি 5 বছর অন্তর অন্তর কিন্তু আমাদের ভোট গণনা হয়। তাহলে এখানে এই পেজটা যে যতটুকু পড়ানো হলো তার মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে, সরকার বলতে কি বোঝো? এটা তোমরা প্রথম পেজে পেয়ে যাবে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। সরকার হচ্ছে ফার্সি শব্দ। সরকার শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়, একটা হচ্ছে শাসনকর্তা আর একটা হচ্ছে শাসন ব্যবস্থা। আর সরকার শব্দের ইংরাজি শব্দ হচ্ছে গভর্নমেন্ট, আর এই গভর্ন শব্দের অর্থ হচ্ছে শাসন করা। এরপর শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, গণতন্ত্র বলতে কি বোঝো? তাহলে গণতন্ত্র বলতে কি বোঝো, এই প্রশ্নটা তোমরা লিখভাবে লিখতে পারো যে গণ শব্দের অর্থ হচ্ছে জনগণ, আর তন্ত্র মানে হচ্ছে ব্যবস্থা। দেশের জনগণ নিজেরাই নিজেদের জন্য যে ব্যবস্থা পরিচালনা করে তাকেই গণতন্ত্র বলা হয়। আর আমাদের দেশ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ। এরপর হচ্ছে রাজতন্ত্র কাকে বলে। এখানে একটু আগে আমি পড়িয়েছি, এই পেজে, আগের পেজে দেখো রাজতন্ত্র কাকে বলে। রাজ শব্দের অর্থ হচ্ছে রাজা, আর তন্ত্র মানে হচ্ছে ব্যবস্থা। তাই দেশে রাজা সেই দেশের শাসন কার্য পরিচালনা করে, তাকেই বলা হচ্ছে রাজতন্ত্র। এরপর শর্ট কোশ্চেন হিসেবে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সংবিধান বলতে কি বোঝো? তোমরা এখান থেকে এতটা মার্ক করে নাও। প্রত্যেক দেশ কিভাবে চলবে তার নিয়ম কানুন রয়েছে, এই নিয়ম কানুনকেই সংবিধান বলা হয়। বিধান শব্দের মানে হচ্ছে নিয়ম। এর পরের পেজে চলে আসো। দেখো ভারতের সংবিধান। ভারতের সংবিধান হচ্ছে প্রায় 3 বছর আলোচনা বিতর্কের পর ভারতের সংবিধান তৈরি করা হয়। 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়। 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি এই সংবিধান কার্যকর করা হয়। তাই জন্য 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। তাহলে 26শে জানুয়ারি আমরা সবাই পালন করে থাকি, এটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। আর কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি এই সংবিধান কিন্তু কার্যকর হয়। তাহলে কত খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধান কার্যকরী হয়, এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি এই ভারতীয় সংবিধান কার্যকরী হয়। এরপর দেখো, ভারত একটা বিশাল দেশ। এই দেশে একটাই কেন্দ্র সরকার আছে, আবার প্রতিটা রাজ্যের নিজস্ব সরকার আছে, তাদের বলা হয় রাজ্য সরকার। তাহলে এই যে কেন্দ্র সরকার আমরা বলি যে প্রাইম মিনিস্টার, সেটা কিন্তু এই প্রাইম মিনিস্টার পুরো দেশ পরিচালিত করে। আবার প্রত্যেকটা স্টেটের কিন্তু আলাদা আলাদা করে মন্ত্রী আছে।
প্রতিটা রাজ্যের কিন্তু নিজস্ব সরকার আছে, সেই সরকারকে বলা হচ্ছে রাজ্য সরকার। তাহলে কেন্দ্রীয় ও রাজ্য সরকার দুটোই জনগণ বেছে নেন। তাহলে এই দুটো সরকারই কিন্তু ভোট গণনার মাধ্যমে নির্বাচিত হয়, এবং কেন্দ্রীয় সরকার হবে আর কে রাজ্য সরকার হবে, এই দুটো বিষয়ই কিন্তু জনগণ সিলেক্ট করে। কেন্দ্রীয় সরকারকে নির্বাচন করেন দেশের সমস্ত জনগণ। তাহলে কেন্দ্র সরকার নির্বাচিত হয় কিন্তু পুরো দেশে যে প্রত্যেকটা রাজ্য থাকে সেই রাজ্য থেকে কিন্তু ভোট গণনার মাধ্যমে এই সরকার নির্বাচন করা হয়। রাজ্য সরকারকে কিন্তু নির্বাচন করে ওই রাজ্যের বাসিন্দারা। যেমন আমরা ধরো পশ্চিমবঙ্গে বাস করি, এই পশ্চিমবঙ্গে যে সরকার নির্বাচন করা হবে তারা কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দারা, পশ্চিমবঙ্গের জনগণ ঠিক করবে যে কে সরকার হবে বা কে রাজ্যের শাসন কার্য পরিচালনা করবে। কিন্তু কেন্দ্রের সরকার নির্বাচন করা হয় পুরো রাজ্যের, মানে প্রতিটা রাজ্যের ভোট গণনার উপর কেন্দ্রীয় সরকার নির্বাচন করা হয়। এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। সংবিধানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুইয়েরই কী কী ক্ষমতা তা বলা আছে। যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য দুরকম সরকারের ক্ষমতাই স্বীকার করা হয় তাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। তাহলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলতে কি বোঝো? তাহলে যে দেশের শাসন ব্যবস্থায়, এখান থেকে তোমরা এতটা মার্ক করে নাও, যে দেশের শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য দুরকম সরকারেরই ক্ষমতা স্বীকার করা হয় তাকে বলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এইটা কিন্তু এগুলো শর্ট কোশ্চেন হিসাবে তোমাদেরকে পড়তে হবে। এই প্রতিটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু লাইন ওয়াইজ বইটা খুব ভালোভাবে পড়বে, আর প্রতিটা প্রশ্ন আমি যে প্রশ্নগুলো বললাম এগুলো মার্ক করে নাও। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। ফলে ভারত সরকার একদিকে গণতান্ত্রিক, কারণ জনগণ নিজেরা শাসক বেছে নেয়, আবার অন্যদিকে তা যুক্তরাষ্ট্রীয়, কারণ কেন্দ্রীয় ও রাজ্য দুই ধরনের সরকারই এই শাসন ব্যবস্থায় আছে। ভারত হচ্ছে একদিকে গণতান্ত্রিক, আবার একদিকে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, কারণ এখানে কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারেরই ভূমিকা রয়েছে। এখানে সরকার ধারণাটি তার কাজের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে ওঠে। ফলে সরকারের কাজ কি, এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। খুব সাধারণভাবে বললে সরকারের কাজ হলো দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা। তাহলে এই যে সরকার গঠিত হলো, এই সরকারের কাজ কি, কেন সরকার গঠন করা হয়? তাহলে এই সরকারের প্রধান কাজই হচ্ছে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা। আমাদের দেশের শাসন ব্যবস্থা ঠিকমতো চলছে কিনা, সব কিছু সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু এই সরকারের, সেটা দেখার দায়িত্ব কিন্তু এই সরকারের। জনগণের যাতে ভালো হয় তাদের জন্য নানান রকম উদ্যোগ নেওয়া, কর সংগ্রহ করা, দেশের স্বাধীনতা বজায় রাখা প্রভৃতি। দেশের শান্তি ও উন্নতির জন্য সরকার কাজ করবে, আর এই সব কাজে সরকারকে পথ দেখাবে সংবিধান। সংবিধান মেনেই সরকার দেশ শাসন করবে। তাই সরকার কি কি কাজ করবে, কি কি ভূমিকা পালন করবে, যেমন ধরো দেশের জন্য বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া, বিভিন্ন রাস্তাঘাট তৈরি করা, বিভিন্ন উন্নয়ন করা, বিভিন্ন হসপিটাল তৈরি করা, তারপর স্কুল কলেজ এগুলো প্রতিষ্ঠা করা, বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করা, তারপরে দেশের শান্তি শৃঙ্খলা যাতে বজায় রাখে সেটা খেয়াল রাখতে হবে, দেশের স্বাধীনতা যাতে বজায় থাকে সেটাও লক্ষ্য রাখা, তারপরে কর সংগ্রহ করা, এই বিভিন্ন ধরনের কাজ সরকার করে থাকে। আর এই সরকার হচ্ছে কার নির্দেশ মেনে এই কাজগুলো করবে? সংবিধান মেনে সরকার এই কাজগুলো করবে। সংবিধানের নির্দেশ অনুযায়ী সরকার দেশ শাসন করবে। এরপর দেখো সরকারের এই কাজকর্ম কিভাবে পরিচালিত হবে। সরকারের একার পক্ষে তো এই কাজকর্ম করা সম্ভব নয়, তার জন্য তিনটি বিভাগ রয়েছে। কি কি বিভাগ? একটা হচ্ছে আইন বিভাগ, যেখানে দেশ পরিচালনার আইন তৈরি হবে। আর এটা হচ্ছে শাসন বিভাগ, এই আইন অনুসারে যারা দেশ পরিচালনা করবে। আর এটা হচ্ছে বিচার বিভাগ, সংবিধান অনুসারে দেশ শাসন হচ্ছে কিনা, জনগণের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা এসবের প্রতি নজর রাখবে। তাহলে এই যে সরকার কাজকর্মগুলো সুষ্ঠুভাবে করবে তার জন্য আলাদা আলাদা বিচার বিভাগীয় ব্যবস্থা থাকতে হবে। কি কি বিভাগ হচ্ছে? তিনটি বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ। আইন বিভাগের কাজ হচ্ছে দেশ ভালোভাবে পরিচালনা যাতে হয় তার জন্য আইন তৈরি করা। শাসন বিভাগের কাজ হচ্ছে এই আইন অনুসারে দেশ সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা। আর বিচার বিভাগ হচ্ছে সংবিধান অনুসারে দেশ ঠিকমতো শাসন হচ্ছে কিনা, জনগণের স্বার্থ ঠিকমতো রক্ষা হচ্ছে কিনা এসবের প্রতি নজর রাখবে বা খেয়াল রাখবে। আর এই নিয়ম কেউ যদি ভঙ্গ করে তাহলে তার ব্যবস্থা নেওয়ারও বিচার বিভাগের কাজ। বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা যদি ক্ষুণ্ণ হয় তার জন্য বিচার বিভাগের ব্যবস্থা রয়েছে। এই বিচার বিভাগ কিন্তু এইসব কাজগুলো খেয়াল রাখবে বা দেখবে। তাহলে এই পার্টে তোমাদের বড় প্রশ্ন হিসাবে আসতে পারে যে
সরকারের কয়টি ভাগ কি কি এবং এই ভাগগুলি কোনটি কি ধরনের কাজ করে সেটা আলোচনা করো। তাহলে সরকারের আর কয়টি ভাগ আছে, এখানে তোমরা মার্ক করে নাও। সরকারের 3টে ভাগ আছে এবং কি কি মানে এই ভাগগুলি কোনটা কি ধরনের কাজ করে আগে আমি আলোচনা করে দিয়েছি। আইন বিভাগ, যেখানে হচ্ছে দেশের পরিচালনার আইন তৈরি হবে। শাসন বিভাগ, ওই আইন অনুসারে যারা দেশ পরিচালনা করবে। আর বিচার বিভাগ, সংবিধান অনুসারে দেশ শাসন হচ্ছে কিনা বা জনগণের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা এসবের প্রতি নজর রাখবে। তাহলে এই 3 ধরনের কাজ তোমাদের আলোচনা করতে হবে। এরপরে দেখো সরকারের বিভাগ। সব দেশেই বিচার বিভাগকে বাকি 2টি বিভাগের আইন ও শাসন থেকে আলাদা করা হয়, কোনোভাবেই যাতে সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য এই ব্যবস্থা। এক কথায় বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝো, এটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, এই প্যারাটা তোমরা ভালোভাবে পড়বে। তাহলে স্বতন্ত্রীকরণ মানেই হচ্ছে আলাদা করা। এখান থেকে তোমরা এই পর্যন্ত ব্র্যাকেট করে নাও, এই পোর্শনটা তোমরা পড়বে যে সব দেশের বিচার বিভাগে বাকি 2টি বিভাগ মানে আইন ও শাসন ব্যবস্থা থেকে আলাদা রাখা হয়, কারণ কোনোভাবেই যাতে সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য এই ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থাকেই বলা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। ভারতের জনগণ শুধু শাসক নির্বাচন করে না, নিজেরাও শাসনে অংশ নেন। সরকারি শাসনে অংশ নেওয়াকে বলা হয় স্বায়ত্তশাসন। তাহলে স্বায়ত্তশাসন বলতে কি বোঝো, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, শর্ট কোশ্চেন হিসাবে এই প্রশ্নটাও তোমাদের আসে। স্ব মানে হচ্ছে নিজের, আর আয়ত্ত মানে হচ্ছে অধীন, মানে জনগণ যেখানে নিজের অধীন সেই শাসন ব্যবস্থাকে বলা হয় স্বায়ত্তশাসন। তাহলে স্বায়ত্তশাসন কাকে বলে, এখান থেকে তোমরা এত পর্যন্ত ব্র্যাকেট করে নাও, তোমরা নিজেদের মতো লিখতে পারো বা এটাও পড়ে তোমরা লিখতে পারো। পশ্চিমবঙ্গে এই স্বায়ত্তশাসন দুভাবে দেখা যায়, শহর বা নগরের ক্ষেত্রে পৌরসভা আর গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত। তাহলে এই স্বায়ত্তশাসন হচ্ছে দুভাগে বিভক্ত, একটা হচ্ছে মানে শহর বা নগরে হচ্ছে পৌরসভা, আর একটা হচ্ছে গ্রামে গ্রাম পঞ্চায়েত। এই 2 ধরনের স্বায়ত্তশাসন ব্যবস্থা আমাদের এই দেশে বা ভারতে রয়েছে। একটা হচ্ছে পৌরসভা, যেটা নগর এলাকায় বা শহর এলাকায় দেখা যায়, আর একটা হচ্ছে পঞ্চায়েত এলাকায়, আর একটা হচ্ছে গ্রামীণ এলাকায় পঞ্চায়েত ব্যবস্থা। ছোট ছোট শহর বা নগরে পৌরসভা আছে। পৌর কথাটাই কোথা থেকে এসছে, পৌর কথাটা এসছে এই পুর থেকে। সংস্কৃতে পুর মানে হচ্ছে নগর। ওই শহর বা নগরের 18 বছর বা তার বেশি বয়সের বাসিন্দারা ভোট দিয়ে পৌরসভার সদস্যদের বেছে নেন। তাহলে এই পৌরসভার যে শাসন কার্য পরিচালনা হবে তার জন্য কিন্তু ভোটের মাধ্যমেই পৌরসভার সদস্যদের নির্বাচন করা হয় বা বেছে নেওয়া হয়। কিন্তু যাদের মানে যে শহর বা নগর এলাকায় পৌরসভা গঠিত সেখানকার বাসিন্দাদের 18 বছর বয়স হতে হবে বা তার বেশি বয়স হতে হবে, সেই সব বাসিন্দারা ভোট দিয়ে এই পৌরসভার সদস্যদের নির্বাচন করে। এদের বলা হচ্ছে পৌর প্রতিনিধি। এদের মধ্যে একজন হচ্ছে পৌরপ্রধান। তাহলে এই পৌরসভার মধ্যেও একজন পৌরপ্রধান আছেন, আর যারা এই সদস্যদের বেছে নেয় তাদের পৌর প্রতিনিধি বলা হয়। শহর বা পরের পেজে চলে আসো। নগরে জনসেবা, জনস্বাস্থ্য, উন্নয়ন ও প্রশাসন এগুলির দেখভাল করাই হচ্ছে পৌরসভার কাজ। তাহলে পৌরসভা কি কি কাজ করে থাকে, পৌরসভা হচ্ছে নগর জনসেবা, জনস্বাস্থ্য, উন্নয়ন ও প্রশাসন এগুলির দেখভাল করে থাকে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে পৌরসভা কি, তাহলে পৌরসভা হচ্ছে পৌর কথাটি এসছে পুর থেকে। এই পুর মানে হচ্ছে নগর, শহর ও নগরের এই পৃথক শাসন ব্যবস্থাকেই বলা হচ্ছে পৌরসভা। তাহলে এই প্রশ্নটা তোমরা লিখে নিতে পারো বা মার্ক করে নিতে পারো। এরপর হচ্ছে পৌরপ্রধান। পৌরপ্রধান হচ্ছে শহর বা নগরে, এখান থেকে তোমরা মার্ক করে নিতে পারো। শহর বা নগরে 18 বছর বা তার বেশি বয়সের বাসিন্দারা ভোট দিয়ে যে নিজের এলাকায় প্রতিনিধি নির্বাচন করে তাদেরকে পৌরসভার সদস্য বা পৌর প্রতিনিধি বলা হয়। এই পৌর প্রতিনিধিরাই হচ্ছে বেছে নেন, এদেরকে পৌর প্রতিনিধি বলা হয়। আর এদের মধ্যে একজন হচ্ছে পৌরপ্রধান। তাহলে অনেকগুলি গ্রাম নিয়ে একটা ব্লক তৈরি হয়, আর সেই ব্লকে একইভাবে একটা করে পঞ্চায়েত সমিতি থাকে। তাহলে পঞ্চায়েত সমিতি বলতে কি বোঝো, তাহলে কয়েকটি পঞ্চায়েত নিয়ে একটি ব্লক গঠিত হয় এবং ব্লকের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য এই পঞ্চায়েত সমিতি থাকে।
আবার দেখো এখান থেকে এত পর্যন্ত তোমরা মার্ক করে নেবে। কয়েকটি ব্লক নিয়ে তৈরি হয় জেলা, আর জেলায় থাকে জেলা পরিষদ। তাহলে জেলা পরিষদ হচ্ছে কাকে বলে, বা জেলা পরিষদ বলতে কি বোঝো? কয়েকটি ব্লক নিয়ে গঠিত হয় জেলা, আর জেলার শাসন ব্যবস্থার দায়িত্বভার যারা গ্রহণ করে বা জেলার স্বায়ত্তশাসনের ভার যাদের উপর থাকে তাদেরকে জেলা পরিষদ বলা হয়। জেলা পরিষদের প্রধানকে বলা হয় সভাধিপতি। তাহলে এইটা তোমরা মার্ক করে নাও। গ্রামের মতনই ব্লক ও জেলা স্বায়ত্তশাসনের ভার থাকে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের উপর। গ্রামের মতনই ব্লক ও জেলা স্বায়ত্তশাসনের ভার থাকে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের উপর। যেটা বললাম যে গ্রামের মতো জেলারও স্বায়ত্তশাসনের ভার থাকে এই পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের উপর। এরপর দেখো পৌরসভা হোক বা পঞ্চায়েত ব্যবস্থা সবেতেই কিন্তু 5 বছর অন্তর জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে। তাহলে এই যে শাসন ব্যবস্থাগুলো আমরা যারা ভোট দিয়ে সরকারকে নির্বাচন করি, সে গ্রামেই হোক বা শহরেই হোক বা পৌরসভার হোক বা পঞ্চায়েত ব্যবস্থা হোক, সবেতেই কিন্তু এই 5 বছরের জন্য 5 বছরের জন্য এই নির্বাচন হয়ে থাকে। 5 বছরের জন্য এর শাসন কার্য পরিচালনা করে। আর এই দুই ক্ষেত্রেই কিন্তু নানাভাবে জনগণ নিজেরাও শাসন ব্যবস্থা নানান কর্মসূচিতে অংশ নেয়। এভাবেই জনগণের সরাসরি যোগদানের মধ্যে দিয়েই শহর বা নগর ও গ্রামের গণতন্ত্র জোরদার হয়ে ওঠে। তাহলে জনগণ সরাসরিভাবে যোগদান করে ভোট দিয়ে যে সরকারকে নির্বাচন করে, এর মধ্যে দিয়ে কিন্তু শহর বা নগর বা গ্রামের এই গণতন্ত্র জোরদার হয়ে ওঠে। তাহলে আজকে আমি এই পর্যন্তই আলোচনা করে দিলাম। আমি পুরো অধ্যায়টা তোমাদের সহজভাবে আলোচনা করে দিলাম, এবং বইয়ের মধ্যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি এই অধ্যায়ের অনুসরণের প্রশ্ন উত্তর এবং সঙ্গে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে আলোচনা করে দেবো। আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।